দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর এই আমাদের বিশ্ব বাংলা কনক্লেভ যেটা রয়েছে নিউ টাউনে, সেখানে প্রত্যেক বছর বিজনেস সামিট করেন, যেটা বিজিবিএস বলে, যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। তো সেটা এবছর এখনো পর্যন্ত হয়নি। হয়নি বললে ভুল হয়। তো আমার সৌভাগ্য যে আমার প্রত্যেক বছর সেখানে নেমন্তন্ন থাকে, এবং নেমন্তন্ন থাকার ফলে আমার যাওয়া হয়। তো সেখান থেকে একটা ব্যাপার খুব পরিষ্কার, যে এবছর হলো না তাহলে কি হবে না এরকম একটা ভাবছিলাম যখন, তখন আজ হচ্ছে শুক্রবার, বৃহস্পতি, বুধ, মঙ্গলবার অফিস থেকে ফিরে দেখি যে একটা নবান্নর কার্ড এসছে, আই হ্যাভ টু রাশ। এটা নামটা কিন্তু এটা চেঞ্জ হয়েছে, বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে এই নামে এবার করা হয়েছে। তো এটা কিন্তু এবার আর নিউ টাউনে করেনি, এটা করেছে একেবারে টিপিক্যাল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি বেঙ্গল বিজনেসের। এটা করেছেন উনি। আমি এক সেকেন্ড, হ্যাঁ, এটার 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 মানে প্রোগ্রামিংটা সেট করা হয়েছে রিসেন্টলি, যেটা ডেটটা আমি বললাম না। এটা ধনধান্যতে হয়েছে। ধনধান্যতে ইদানিং যে প্রোগ্রামগুলো হয়, সেটটা কিভাবে হয়েছে বা কাকে কাকে নিমন্ত্রণ করা হচ্ছে তার একটা মোটামুটি একটা চার্ট থাকে। এবার দেখলাম সেটা অনুপস্থিত। যাই হোক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বললেন, যে আমাকে মার্জনা করবেন যে আমি এবার বেঙ্গল সামিটটা করতে পারলাম না, ভোট হয়ে যাক, ভোটের পরে আমি বেঙ্গল বিজনেস সামিট করব। কি বুঝলেন? মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষে জানিয়ে দিলেন তিনি ফিরছেন। ফলে এই বিজনেস সামিটের মাধ্যমে সারা ভারতের লোকের কাছে এই বার্তাটি গেল, এবং বার্তাটি গেল নিখুঁত ভাবে, যে বেঙ্গল বিজনেস সামিট যেটা হয় আর কি, মানে বিজিবিএস, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, সেটা তিনি করবেন 2026-এর ভোটের পরে। কারণ তিনি ফিরছেন। কেন ফিরছেন? সেটাই তো মমতার পাঞ্চ। সুপ্রভাত, নমস্কার, আদাব, জুম্মাবারে। আপনাদেরকে জানাই যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজনেস সামিটের মতন একটা ছোট করে করলেন। সেটা বিজিবিএস নয়, সেটা হচ্ছে গিয়ে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ এটা তিনি করলেন দক্ষিণ কলকাতায়, তার নিজের জায়গায়। আপনার ছবিটা দেখছেন। এবং কেমন প্রোগ্রাম হলো, কি বৃত্তান্ত, এটা পার্ট টু পার্ট আপনাদের কাছে বললে বেশ ভালো লাগবে। তিনি খুব কনফিডেন্ট ছিলেন প্রথম থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জিনিস দেখলাম, তত্তর তত্তর করে তিনি যেমন হাঁটাচলা করেন সেরকম করছেন। কিন্তু বিজনেস সামিট গুলোতে যেটা হয়, যা বেসিক ডিফারেন্স বিটুইন বিজনেস সামিট অ্যান্ড আদার প্রোগ্রাম, মানে ফিল্ম ফেস্টিভ্যালে তিনি খুব হাসি খুশি মুডে থাকেন, এবং ঠাট্টা ইয়ার্কিও চলে স্টেজের উপর টুকটাক। কিন্তু এই বিজিবিএস আমি সবসময় দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পার্সোনালিটি নিয়ে থাকেন, গম্ভীর থাকেন। কিন্তু তাকে আজকে মনে হলো যে তিনি বেশ ভালোই মেজাজে আছেন। যদিও টোটাল প্রোগ্রামটা কন্ডাক্ট করেন অমিত মিত্র, এই যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন। অমিত মিত্র হ্যাজ এ ভেরি গুড রিলেশন উইথ দ্য বিজনেস হাউসেস। এটা মেনলি যারা বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন যেগুলো রয়েছে, অর্গানাইজেশন যেগুলো কতগুলো ইউনিট রয়েছে, যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল বিজনেস ইউনিট, বা যেগুলো আইসিসি, বা এই ধরনের যে কতগুলো গ্রুপ থাকে, সেরকম ধরনের গ্রুপের মাধ্যমে তাদেরকে যোগাযোগ করা হয়েছে, এবং তাদের মাথাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। মানে বণিক সভা যাকে বলা হয়, তারা অ্যাবসলিউটলি বাংলার বণিক সভা, এবং বাংলার বণিক সভার এক একজন বণিক, সেটা আরপি গোয়েঙ্কার গ্রুপ থেকে গোয়েঙ্কা হোক, বা অন্যান্য যারাই আসুন না কেন, তারা কিন্তু প্রত্যেকে প্রমিস করলেন যে আমরা পশ্চিমবঙ্গে ব্যবসা করি। বিশেষ করে আমার খুব ভালো লাগলো আইটিসি গ্রুপের পুরীর কথা শুনতে। তিনি বললেন যে দেখুন, আমাদের হেডকোয়ার্টার কিন্তু কলকাতা। এটা অনেকেই আমরা জানি না,
যে আইটিসি সোনার ফোনার যেখানে আমি প্রবিদ্যার এই অনির্বাণ আমরা একবার আমাদের নেমন্তন্ন ছিল, সত্যম রায়চৌধুরী নিমন্ত্রণ করেছিলেন, ওই পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন লালটাই, ইজ সত্যম রায়চৌধুরী। তো তার নিমন্ত্রণে আমরা গিয়েছিলাম এবং সেই সোনার বা সোনার বাংলা যাই বলুন না কেন, আইটিসি সোনার নাম সেটা। তো সেইখানে কিন্তু আমরা একটা অদ্ভুত, এই ছবিটার দেখুন খুব মজাদার, এটা খুব ইন্টারেস্টিং, এটা সেকেন্ড পার্টে বলবো, বেশ জমিয়ে বলবো। এটা এই ছবিটার একটা কারণ আছে, সেটা বলা দরকার। এখন ব্যাপার হলো, খুব খোলাখুলি আপনাদেরকে বলি, ব্যবসা আসছে এবং ব্যাটারি বিজনেসে 12,000 কোটি টাকা ঢালছে গোয়েঙ্কারা, এবং সেখানে কয়েকশো লোকের চাকরি হয়েছে অলরেডি, আরো হবে। এবং চাকরির প্রতিশ্রুতিটাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বণিক সভার লোকের কাছ থেকে কিন্তু নিয়ে নিলেন। প্রায় 10-12 জন কথা বললেন, তার মধ্যে বাঙালিও ছিল। তারা কিন্তু প্রতিশ্রুতি দিলেন, ওই আমি ফ্যাক্টরি করছি বা আমি এত টাকা ঢালছি, এগুলো তো রেগুলার কথা হয়ে গেছে, এগুলো নিয়ে অনেকেই আওয়াজ দেন, বলে ও ঘুগনির ব্যবসা কবে মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্ট বলেছেন যে যারা মনে করেন যে পয়সা নেই ছোট করে ঘুগনির দোকান করতে পারে, ক্ষতিটা কি? ব্যাস আওয়াজ মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডাস্ট্রি মানে ঘুগনি। এর আগে তেলে ভাজা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তেলে ভাজা। আমি মনে করি তারা খুব ইডিয়েট। কারণ আপনারা বিশ্বাস করুন, আমি যে ফ্ল্যাটটাতে বসে আছি না, সে ফ্ল্যাটের একজন কেয়ারটেকার ছিল। তো সে কেয়ারটেকার আর তার বউ বাচ্চা কাছে নেই, টোনাটুনিতে থাকতো আর কি। তো ওই কোভিড এর সময় হঠাৎ এসে আমাকে বললো যে দাদা একটুখানি ব্যাপারে হেল্প করবেন, দেখুন আপনারা যা পয়সা দেন সেটা দিয়ে তো আমাদের খুব একটা ভালো চলে না। সত্যি তাই, 7,000 না 8,000 টাকা পেত, খাবে কি রান্না করবে কি, খুব অসুবিধা হতো। তা আমি বললাম যে হ্যাঁ বলো। বলছে যে কোভিড চলছে, বিড়ি সিগারেট লোকে খুঁজছে, সমস্ত দোকানপাট বন্ধ, আপনি যদি একটু ব্যবস্থা করে দেন, আমি একটা চায়ের মানে ইয়ে নিয়ে ডেট নিয়ে আমি ওই পুকুর ধারে, আমাদের এখানে 5টা পুকুর রয়েছে, পুকুর ধারে বসবো, সকালবেলা মর্নিং ওয়াকাররা এসে আমার কাছ থেকে চা খাবে, আর সিগারেট টিগারেট যদি কেউ কিনতে চায়। আমি বললাম আমারই তো লাগে, তোকে এগিয়ে বলে এই আমার বাড়ির থেকে 1-1.5 মিনিটের পথ একটা পুকুর আছে বিরাট, তার পাশে একটা টেবিল নিয়ে আর একটা ছাতা নিয়ে বসলো, বিড়ি সিগারেট আর চা, এই ছিল, মানে বিস্কিটটা পর্যন্ত ছিল না। 1 মাস গেল, 2 মাস গেল, কোভিডটা আস্তে আস্তে কমতে আরম্ভ করলো, ধীরে 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 ও এই চা বিস্কিটের সঙ্গে ও ভাজা ভুজি তৈরি করলো, এবং সকালবেলা গরম মানে বড় ডেচকির 1 ডেচকি ঘুগনি, এবং সেই বিশ্বাস করুন আমি মিথ্যা কথা বলছি না, সেই 1 ডেচকি ঘুগনি দুপুরবেলা 1টা-1.5টার সময় আর একটা ফোঁটা একটা ড্রপও থাকতো না, বিরাট ডেচকি, এত বড় ডেচকি। তখন দুবার করে বানানো শুরু করলো। এখন সেখানে একটা দোকান হয়ে গেছে, লাইট টাইট লাগিয়ে বিরাট দোকান। সেটাই শেষ কথা নয়, আমি জীবনে কি করতে পেরেছি আমি জানি না, ওকে একটা দোকান খুলে দিয়েছিলাম আমি, সুজিত বোস এবং আমাদের কাউন্সিলরকে বলেছিলাম যে ডিস্টার্ব করো না, গরিব মানুষ, আর সামনে একটা ভাঙা বাড়ি রয়েছে, যেদিনকে বাড়ি উঠবে ওখানে প্রমোটাররা যেদিনকে বাড়ি তুলবে সেদিনকে আরো দোকান রাখবে না। কিন্তু তার মধ্যে তার যা করার সেটা সে করেছে। অর্থাৎ অলরেডি সে একটা ছোট 1 রুম ফ্ল্যাট কিনেছে, একটা গরিব চাওয়ালা, সে কিন্তু একটা 1 রুম ফ্ল্যাট কিনে বসে আছে। আমার আপনার তো সম্মানে লাগবে, আমরা লোকের কাছ থেকে ধার করে খাবো, কিন্তু তবু আমরা কিন্তু কিছুতেই কোনোভাবেই কিন্তু আমরা ওই চায়ের দোকান বা চপের দোকান বা ঘুগনির দোকানে ইজ্জতে লাগবে তো, কি করে চলবে? ফলে এই যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা একেবারে পরিষ্কার করে দেওয়া হলো যে আমরা ঘুগনির দোকান কেন দেব। আমি ঘুগনির দোকান আপনাকে দিতে বলছি না। হ্যাঁ, আজকে পাড়ায় পাড়ায় বিহারি আর খোট্টারা তারা সব পান বিড়ির দোকান আর ইয়ে করেছে, কিন্তু কোনো বাঙালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বড়জন মুদির দোকানটি বাঙালির রয়েছে ঠিকই, কারণ বাঙালি ব্যবসা বিমুখ, তারা ওই দোকানদারি করবে, সেটা তাদের ইজ্জতে লাগে। তারা কি গরিব গুরবো ভিখিরি যে তারা দোকান দেবে? লজ্জা উচিত আমি মনে করি যারা এগুলো নিয়ে আওয়াজ মারে। একটা লোক আমার কেয়ারটেকার ছিল, চাকরি ছেড়ে দিয়ে সে এখন ফ্ল্যাট কিনেছে, একটা 1 রুম ফ্ল্যাট, তার সামনে একটা স্পেস, দিব্যি আছে কর্তা গিন্নি। সকালবেলা কর্তা চালায় দোকান, দুপুরবেলা কর্তা বাড়িতে আসে, গিন্নি তখন যান, তারপরে গিন্নি সারাটা দুপুর বিক্রি করেন, তারপর আবার কর্তা সন্ধ্যাবেলা থেকে চালান। এইভাবে তারা কর্তা গিন্নিতে বিক্রি করে তাদের পরের জেনারেশন বলে কিছু নেই, দিব্যি আছে। ফলে ব্যবসা ইজ ব্যবসা, সেটা নিয়ে না পায় তারা কষতে নেই। আজকে আমি দেখেছি বিরাট বিরাট সমস্ত আনন্দবাজার থেকে শুরু করে ফ্রন্ট পেজে যে ছবি ছক্কাটা হতো,
যে অমুক শাড়ির দোকান, তমুক ইয়ের দোকান, সমস্ত বিজ্ঞাপন উঠে গেছে। কাজে এই বিজনেস সামিটটা কেন করা হয়? যে তুমি কি করছো, তুমি পশ্চিমবঙ্গে বাস করছো, তোমার কত একর জমির উপর তুমি কাজ করছো। সবাই যে বিগ ইন্ডাস্ট্রি করবে তার কোনো মানে নেই। আমাদের ইন্ডাস্ট্রি হয়নি, টাটা চলে গেল, টাটা থেকে কি হতো, ন্যানো গাড়ি তো উঠে গেছে। এখন ন্যানো নিয়ে লোকে, পুরনো ন্যানো নিয়ে বেরোতে লজ্জা পায়। তখন কি হতো না, টাটা বিকল্প ব্যবস্থা করতো। প্রজেক্টটা তো ন্যানোর ছিল, হয়নি, আবার করবে, দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেন যে আমরা এবার জিতে ফিরে আসার পর, আবারও রিপিট করছি, জিতে ফিরে আসার পর আমরা এখানে 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 যেখানে যেখানে আমাদের বিজনেস হাব রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল হাব, সেখানে আমরা জমি দিচ্ছি এবং সারা ভারতবর্ষের বিভিন্ন বিজনেসম্যান পাবে। এবং তিনি প্রায়োরিটি দিলেন বাংলার বিজনেসম্যানেদের। তিনি নন বেঙ্গলি হতে পারেন, বাঙালি হতে পারেন। সত্যম রায়চৌধুরী যেমন ওখানে তার এডুকেশন ইন্ডাস্ট্রি, তিনি তো নিজে আচার্যও বটে। ফলে এই যে নানান দিকটা রয়েছে সেটা তিনি উন্মুক্ত করলেন এবং দৃঢ়কণ্ঠে বললেন যে আমি ফিরে এসে বাকি কাজগুলো করব। অর্থাৎ তিনি ফিরে আসছেন। ভেরি ইন্টারেস্টিং। এবার ফিরে আসছেন কেন, সেটার তো খানিকটা উদাহরণ আমাদের প্রবীর বিশ্বাস দিয়েছেন। বাই দ্য ওয়ে, আপনাদেরকে বলি একটা ছোট ঘটনা বলে তারপর বিরতিতে যাব, তার আগে গেলে মজাটা থাকবে না। তারপর বিরতির পর ফিরে এসে একেবারে ফাইটিং হবে। ওয়েট। প্রথম কথাটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আগামী 3 দিনে। সেটা নিয়ে কতটা খবর আজকে খবরের কাগজে সেরকম তো দেখলাম না যে লিখেছে যে মমতা বলেছেন তিনি ফিরছেন। আমরা বলছি তো সব মাল খেয়ে বসে আছে, আর কি বলবো। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, আজকে খবরের কাগজে টুকরো টাকরা কতগুলো রয়েছে বটে, কিন্তু আমি নিজে আপনাদের বলি যে গতকাল যে বিজনেস সামিটটি ছিল ক্ষুদ্র আকারে, সেই বিজনেস সামিটে উপস্থিত ছিলেন মাত্র 3 জন মন্ত্রী। খুব কম সাংবাদিক এবং বিশিষ্ট জনকে নিমন্ত্রণ করা হয়েছে। আপনারা এই যাদেরকে দেখেন টেকেন আর কি, অমুক তমুক মেসির সঙ্গে ছবি তোলা, জিনিসপত্র, এদের কাউকে ডাকা হয়নি। এখন আমার সৌভাগ্য, আমাকে দিদি ভালোবাসেন, আমাকে ডেকেছেন, আমি যাই, গেছি। আই এম প্রাউড অফ ইট। এই কার্ড আপনাদের দেখালাম, কার্ড আছে। যাকে, তো ঘটনা হচ্ছে যে তিনি ছাটাই কাটাই করছেন। এখন কিভাবে তিনি প্ল্যানিং করছেন যে বহু লোক তাকে বলয়ের চারিদিকে যে একটা ঘুরে থাকে না, চামচা টাইপের লোক, ভুলভাল বোঝায়, এই সব আস্তে আস্তে ছাটাইয়ে খাতায় যাচ্ছে। এবং মন্ত্রীদের জায়গা থেকে যেটা দেখলাম যে সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো অনুষ্ঠানে দুজনের উপস্থিতি অবভিয়াস থাকে, একেবারে 100% থাকে, ববি হাকিম এবং অরূপ বিশ্বাস। মোস্ট আনফর্চুনেট, আজকে আমি অরূপকে দেখলাম না, ববিকেও দেখলাম না। হয়তো তাদেরকে বলা হয়েছে, কোন সাংসদকে দেখলাম না, সিঙ্গল সাংসদও ছিল না। তারা হয়তো দিল্লিতে এখন তো চলছে, অভিষেক সেখানে রয়েছেন। কাজী ফাঁকি ঝুঁকি সব, অভিষেক আজকে শত্রুঘ্ন সিনহাকে দেখছিলাম সকালবেলা পেপারে, যে শত্রুঘ্ন সিনহাকে আচ্ছা করে দাওয়াই দিয়েছে যে ফাঁকি ঝুঁকি মেরে বড় বড় বাত মেরে ঘুরে বেড়ালে হবে না, রেগুলার করুন, নইলে ছাড়ুন, অনেক হয়েছে। এটা ভালো, খুব ভালো ব্যাপার। শত্রুঘ্ন সিনহাকে তো মমতাদি বলতে পারতেন না, অভিষেক দায়িত্বটা নিয়েছেন। ঘটনা হচ্ছে যে 3 জন মন্ত্রী ছিলেন তার মধ্যে একজন চন্দ্রিমা ভট্টাচার্য, গিয়ে কথা বললাম চন্দ্রিমাদির সঙ্গে। শশী ছিল, শশী পাজা, তিনি তো শিল্পমন্ত্রী। প্রাক্তন মন্ত্রী অমিত মিত্র ছিলেন, যিনি টোটাল প্রোগ্রামটা গাইড করেছেন গতকাল। তো এই অবস্থা থেকে একটি ব্যাপার পরিষ্কার, যে তারপরে তৃতীয় জনকে, 3 নম্বর কে ছিল স্টেজের উপর, সেটা নিয়ে তো দ্বিতীয় ভাগটা করব। ভেরি ভেরি ইন্টারেস্টিং। তার নাম হচ্ছে বাবুল সুপ্রিয়। দিদি একেবারে খোলা মনে বললেন যে বাবুল তার দায়িত্ব পালন করছে। আইটি, তিনি তো আইটি মন্ত্রী, মানে আমাদের এই যে ব্যাপার ট্যাপার গুলো যেগুলো চলছে, এগুলো হচ্ছে কি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে। এবং এই যে ফেক আইডি দিয়ে বলবো সব বলবো। তো সেরকম একটি জায়গা থেকে তিনি পরিষ্কার বললেন বাবুল খুব ভালো কাজ করছে, এবং তার সঙ্গে আরো অ্যাডিশনাল যে কথাগুলো বলেছে এগুলো আপনাদের জানা দরকার। এবং আমার সঙ্গে বাবুলের কথা হয়েছে, বলবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। ভেরি ইন্টারেস্টিং এবারকার পার্টটা। দেখুন, আইটি সেল প্রত্যেকের থাকে, প্রত্যেকটা পার্টির একটা করে আইটি সেল থাকে। কোনো কোনো আইটি সেল খুব তৎপর, পরিপক্ক, কোনো সন্দেহ নেই তার মধ্যে ডেফিনিট করে সারা পৃথিবীর যত আইটি সেল রয়েছে কোনো পলিটিক্যাল পার্টি, তার মধ্যে বেস্ট হচ্ছে কি বিজেপির আইটি সেল। এখন বিজেপির আইটি সেলটাকে কন্ট্রোল করতে হবে আরএসএস, কিন্তু ব্যাপার হয়েছে কি পশ্চিমবঙ্গে যারা এই আইটি ফাইটিতে মানে আইটি সেলের মধ্যে যারা এসছে, সেই গাম্বাট গুলো অধিকাংশ হচ্ছে সিপিএম থেকে আগত। কারা রেখেছে আমি জানি না, সেটা কি শুভেন্দুর কালেকশন কি কার কালেকশন বলতে পারবো না। এবং এগুলো প্রত্যেকে একেবারে মানে অসভ্যের চূড়ান্ত, জঘন্যতম তাদের ভাষা, মিথ্যাচার, ফেক প্রোফাইল, এবং যেভাবে খুশি তারা বিভিন্ন জায়গায় আমাদের আমাদের এটা তো তলায় দেখবেন যে ফালতু কথা বলার মতো বহু লোক রয়েছে, এবং তারা ঢুকে আজে বাজে কথা বলছে। ঝাড় দেবেন আপনারা না, প্রত্যেকে এটাকে দেখবেন, আর আমার এই প্রোগ্রামটাকে আপনারা শেয়ার করবেন প্লিজ। এবং আপনারা দেখবেন তো কেউ খারাপ কথা বলছে কিনা, বললেই ধরবেন গিয়ে চেপে, একদম চেপে ধরবেন। তো ফেক প্রোফাইল, ফেক নিউজ ইত্যাদি ইত্যাদি নিয়ে মমতা দি আজকে পরিষ্কার একটি বার্তা দিলেন যে আমি এটা বরদাস্ত করব না। এবং এটা করে যেভাবে ভুল বার্তা দেওয়া হচ্ছে, যে বিহারের খবর কি ঝাড়খণ্ডের খবর বা এখানকার খবর বা উত্তরপ্রদেশের খবর, সেগুলোকে চালানো হচ্ছে বেমালুম পশ্চিমবঙ্গের খবর বলে, যে এটা আমি সহ্য করেছি, এটা আমি সহ্য করব না। দিদি জানেন যে এই যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে বা ইত্যাদি ইত্যাদি, এটা বিগ ফ্যাক্টর নয়। আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ হচ্ছে আমার দুটো আঙ্গুলের দিকে নজর দিন। এইটা হচ্ছে গিয়ে 2002-এর, এটা হচ্ছে 2002, আর এটা হচ্ছে 2025। আমার এই আঙ্গুলে তর্জনীটা হচ্ছে 2025, আর এটা হচ্ছে 2002। আমি এটাকে তর্জনীটাকে বাদ দিলাম। 2002-এ কি ব্যাপারটা হয়েছে, 2002-এ আপনার যা নাম ছিল তাদের মধ্যে একটা বিরাট সংখ্যার মৃত্যু হয়েছে। মানে সেই সময়টা যাদের ধরুন 60 বছর বয়স ছিল, এখন তাদের গিয়ে অটোমেটিক্যালি তাদের বয়স প্রায় 83-84 হবে। কজন আর 83-84-তে বেঁচে থাকে, অনেকেই মারা গেছে, একটা বড় সংখ্যা মারা গেছে। কি তাদের যাদের 65+ ছিল কি 70 ছিল, তাদের অধিকাংশই মারা গেছে। সুতরাং প্রথম এটা থেকে বাদ দেওয়া হবে যারা মৃত, ডেফিনিট করে। তাহলে এই সংখ্যাটা বাদ গেছে, এটা কয়েক লক্ষ। দ্বিতীয়টি কি, দ্বিতীয়টি হচ্ছে গিয়ে আপনাদের জানতে হবে যে কেউ কেউ চাকরি করতে বাইরে গেছে, কেউ কেউ বাড়ি চেঞ্জ করে অন্য জায়গায় গেছে, তাদের নামগুলো এই বিএলওরা গিয়ে তারা খুঁজে পায়নি। ফলে এই দুটো সংখ্যা একটা বড়, বেশ বড় সংখ্যা। এবং তৃতীয়টি হচ্ছে যে পেপার ওয়ার্ক হয়নি, পেপার ওয়ার্ক মানে হচ্ছে কি তাদের ডিটেল তারা দিতে পারেনি বলে একটা বড় সংখ্যা বাদ গেছে। আপনাদের বলি, আমি আগেও বলেছি, আবারও দৃঢ়তার সঙ্গে বলি, তার মধ্যে না রোহিঙ্গার বহিরাগতদের সংখ্যা আমি বলেছিলাম যে কিচ্ছু খুঁজে পাবে না, 2 থেকে 2,500, তার বেশি কাউকে পাওয়া যায় না। যত মুসলিম বেল্ট রয়েছে একবার ফ্যান্টাস্টিকলি প্রত্যেকের সমস্ত কিছু রেডি রয়েছে, তারা এই দেশের বাসিন্দা, ভাই থাকবে না কেন, চমৎকার ভাবে রয়েছে। এবং ঝাড়ের খাতায় ঢুকেছে, ভোগের খাতায় ঢুকেছে একেবারে মতুয়ারা এবং উত্তরবঙ্গের নানান জাতি উপজাতির লোকেরা, এবং বিহারীদের একটা বড় অংশ কিন্তু ছাঁটাই করছে। ফলে এই সব মিলিয়ে 58 লক্ষ ছাঁটাইয়ের খাতায় গেছে। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, যেটা খুব ভালো করে বলছি, যে এই আঙ্গুলটাকে বন্ধ করে এবার এই আঙ্গুলটা তুলছি। 2002-এ এরা কেউ ভোট দেয়নি, এই যে এই আঙ্গুলের কেউ, যেমন আমার ছেলে দেয়নি, আমার 2 ছেলের মধ্যে কেউ দেয়নি। এবার
দ্বিতীয় কথাটা হচ্ছে যে প্রতিরোধ ছেলে, যে এই অনুষ্ঠানটি পরিচালক, সে ভোট দেয়নি, তার গিন্নি ভোট দেয়নি ভাই। তারা সব ছোট ছোট খুদে খুদে ছিল, বা অনেকের জন্মই হয়নি। তো এরা ভোট দেয়নি, এরা ইনক্লুডেড হয়েছে, ইনক্লুশন হয়েছে, যেটা তারা নতুন ভাবে ঢুকেছে 2002 এর পরে। এবার তাদের তো অসুবিধা নেই, আমার ছেলে আমার পরিচয়ে পরিচিত। সুতরাং এবার ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে ধরুন 2002-এ আমি, আমার বাবা, আমার মা আগেই মারা গেছেন, আমার এক বড় পিসি, বাবার থেকেও বড়, ডাক্তার পিসি, আমরা তিনজনের একটা পরিবার ছিল, এবং আমার স্ত্রী ছিল, চারজন ধরুন, আরো ছিলেন, আমি ছোট করে আনলাম, যেহেতু আমার সংসারটা আমার বাবার সংসার থেকে প্যারামিটারে টানছি। তাহলে আমার অবিবাহিত বড় পিসি, ভালো পিসি যাকে বলতাম, আমার বাবা, আমার বউ এবং আমরা চারজন ভোটার ছিলাম 2002। 2001-এ ভোট দিয়েছি আমরা, বা 2004-এ আমরা ভোট দিয়েছি। কাদেরকে ভোট দিয়েছি? ভেরি সিম্পল, আপনারা বোঝবার চেষ্টা করুন। এই যে এটাকে তো বোঝাতে হবে যে কোথায় যাচ্ছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্ট। কাকে ভোট দিয়েছি আপনারা প্রত্যেকেই জানেন, আমার কাছে ন্যাকামি নাটক কিছু নেই। সুজিত বোসকে দিয়েছি, আরেকটা দিকে লোকসভায় তৃণমূলের ক্যান্ডিডেটকে দিয়েছি। তৃণমূলের ক্যান্ডিডেট ছিল তপন শিকদার, ছিল তপন শিকদারকে ভোট দিয়েছি। তো এটা আমি 2001-2 ওই টাইমটাতে দিয়েছি। আচ্ছা, আমার বাড়ি থেকে আর কে কি করেছে? আমার বাবাও সেটিই করেছেন। মানে একদিকে সুজিত বোসকে ভোট, মানে তৃণমূলকে দুটো ভোট, মানে আমাদের এই চারজনের মধ্যে তিনজন, অর্থাৎ আমি, আমার বাবা এবং আমার স্ত্রী। আমার স্ত্রী সুজিতকে দিয়েছে, লোকসভায় তিনি তপন শিকদারকে দিয়েছেন কিনা জানি না। তাহলে আমার যে পিসি, বড় পিসি, যাকে ভালো পিসি বলছি, তিনি কাকে ভোট দিয়েছেন? তিনি ভয়ঙ্কর বামপন্থী, তিনি ফরওয়ার্ড ব্লক করতেন, ডাক্তারি পাশ করা ডাক্তার তিনি। তিনি যখন ডাক্তার, তখন অনুশীলন সংঘ বলে স্বাধীনতা আগে একটা সংগঠন ছিল, এই অনুশীলন সংঘ থেকে অনেক তাবড় তাবড়, তিনি সিপিএম করতেন না, ফরওয়ার্ড ব্লকের এই অনুশীলন সংঘের মধ্যে তিনি ছিলেন। তিনি জীবনে কোনোদিন কংগ্রেসকে ভোট দেয়, তিনি লালে ভোট দিতেন। ফলে তাহলে কি হলো? 3:1, তিনটে ভোট তৃণমূলের, একটা ভোট সিপিএম এর বা বামেদের। এবারে পালা বদল হয়েছে, এবার এই সংখ্যাটাকে ডাকছি, এদেরকে সরিয়ে দিচ্ছি। আমার পিসি এবং আমার বাবা দুজনেই প্রয়াত, তাহলে আমরা কি রইলাম? আমি, আমার বউ, দুজনে আমরা তৃণমূলকে ভোট দিই। আমার দুই ছেলে, আরে বাবা যেদিকে ভোট দেয় তারাও সেদিকে ভোট দেয়, অর্থাৎ ছিল 3, হয়ে গেল 4, 4টে ভোট কিন্তু তৃণমূলে ঢুকলো। আর বামেদের যে ভোটটা যেত সেটা মাইনাস হয়ে গেল, কারণ সে পিসি মারা গেছে। অর্থাৎ বেনিফিটটা কার হচ্ছে? এইভাবে পার্ট পার্ট করে আপনারা দেখতে দেখতে চলুন। বেনিফিটটা হচ্ছে কিন্তু তৃণমূলের। এই যে নিউ ইনক্লুশন যেটাকে বলা হচ্ছে, আপনাদের বোঝাতে পারলাম কি? না বোঝাতে পারলে পরের এপিসোডে কিন্তু আবার করবো, আরেকবার রিপিট করে দেখে নেবেন। ফলে আমার ছোট ফ্যামিলিতে 4জন ছিল, তার মধ্যে 3টে ভোট যেত তৃণমূলে, একটা ভোট যেত বামেদের। এই বামেদের ভোটের জায়গা থেকে আমার বাবা এবং আমার পিসি প্রয়াত, দুটো ভোট তৃণমূলের ছিল। এবার তার সঙ্গে আরো দুজন ইনক্লুড হয়েছে, সে হচ্ছে আমার দুই ছেলে, 4টে ভোট তৃণমূলে যাচ্ছে। অর্থাৎ 3টে ছিল, 4টে যাচ্ছে, বামেদের যেটা ছিল এখন আর যাচ্ছে না। তো ফলে এরকমই বিভিন্ন পরিবারে যারা মনে করেছিলেন তৃণমূলের তারা সর্বনাশ হয়ে গেল, কি হবে, তৃণমূল থেকে দেবে, তাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম যে তৃণমূলের ভোট কমছে না, বাড়ছে। 1 নম্বর। এবার সিপিএম এর হাউসে কি হচ্ছে? সিপিএম এর পরের জেনারেশন সব বিজেপি কে ভোট দিচ্ছে। সবাই কি দিচ্ছে? যে ফায়দা হচ্ছে আজকে, প্রমোটিং হচ্ছে, ইট বালি চুনসর কি সাপ্লায়ার কি সব বিজেপি? না স্যার, অসুবিধা আছে। আমার এখানে তোতা বলে একটি ছেলে ছিল, আরে বাপরে, সিপিএম মানে ঘুমিয়ে ঘুমিয়ে সিপিএম এর স্বপ্ন দেখতো। তোতার ছেলে তৃণমূলের বিএলএ, ঘুরে বেড়াচ্ছে, বাবা মারা গেছে দীর্ঘদিন তার। ফলে ওটা ভাববেন না। মূল ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কনফার্ম হয়ে গেছে যে 58 লক্ষের মধ্যে তার যে সুনির্দিষ্ট ভোট, যেটা মুসলিম ভোট, যেটা হুমায়ুন যতই লাফালাফি করুক না কেন, ওগুলো নিয়ে মুসলমানরা মাথা ঘামাচ্ছে না, সেটা ইন্ট্যাক্ট রয়েছে। এবং ছাটাই গেছে যারা মমতাকে ভোট দিতেন না তারা, অর্থাৎ বুমেরাং হয়ে গেছে। এটা গেল একটা পার্ট। পার্ট 3-তে যাচ্ছি। আইটি সেল জঘন্য মিথ্যা কথা বলে 2 নম্বরই করছে। তা আমি জানি যে আমাদের তৃণমূলের একটা আইটি সেল আছে, দেবাংশু ভট্টাচার্য, দেখেন। কিন্তু ফরচুনেটলি যে ঘটনাটাই হয়েছে,
যে বিভিন্ন ফেক আইডি নিয়ে আমার বা প্রবীরবাবু বা আরো অনেকের একেবারে চূড়ান্ত ডিস্টার্ব করছে, নোংরা নোংরা ছবি ছাড়ছে, অথচ আমাদের এক্সিস্টিং আইটি সেল বলে যেটা জানি, যেটা আজকে আমি জানলাম যে এরকম কিছু আর নেই ইয়াস সাচ, সেটাতে তারা আর কোনো প্রতিবাদ করছে না। তৃণমূলের এটা সব থেকে দুর্বল পয়েন্ট। এবার এই ভদ্রলোককে দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যে ভদ্রলোকের সঙ্গে আজকে আমার কিছুক্ষণ কথা হলো, তাকে অ্যাপ্রিসিয়েট করলাম যে দারুণ বলেছে আজকে। বাবুল সুপ্রিয়, বাবুল কিন্তু অন্য ধাতুতে গড়া, বাবুল কিন্তু লেদা বেদা মার্কা পলিটিশিয়ান না, রক্তে রন্ধ্রে অনুতে পরমাণুতে তার রাজনীতিতে ঢুকেছে, গান জানার পরেও দ্রুত পিক আপ করেছেন। নইলে এত ভিড়ের মধ্যে আইটির বাবুলকে এত প্রশংসা করলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভাবতে হবে। তিনি বলেছেন বাবুল দুর্দান্ত কাজ করছে, তার সঙ্গে অ্যাডিশনাল তিনি কথা বললেন যে এরকম ফেক আইডি হচ্ছে, আগামী দিনে কিন্তু বাবুল যেভাবে এদেরকে পাকড়াও করবে, সে আপনি ভুলভাল আইডি হোক, আপনি একটা আইডিতে বলতে পারেন কি জয় বন্দ মাতারম বা হনুমান সিং, আইডি আপনি একটা করতে পারেন, প্রোফাইল আপনি খুলে লোকের পেজে গিয়ে খিস্তি মারতে পারেন, আপনার বাপের কান ধরে টেনে নিয়ে আসবে। কারণ আপনার প্রোফাইলে পুলিশ ঢুকবে, যেটা এখন করা হবে, আপনাদেরকে বলছি, বাবুল এইগুলো সব দায়িত্ব নেবে এরপর, একদম অন ডেট আমি বলে দিচ্ছি, যে আপনার প্রোফাইলে ঢুকবে এবং প্রোফাইল থেকে আপনার কি বৃত্তান্ত তার ডিটেলটা বার করবে। আপনার তো একটা আইডি নাম্বার ওখানে দিয়েছেন, সে আইডি থেকে আপনাকে ধরা হবে, যেভাবে আধার কার্ড থেকে আপনাকে ধরা হয় সেভাবে ধরা হবে। তারপরে যদি খুব চূড়ান্ত বাড়াবাড়ি করে থাকেন, ভাই আমাকে কিছু বলবেন, ইডি সিবিআই এর দরকার নেই, আন্দারে ঢুকিয়ে দেবে, গ্যারেজ করে দেবে, রেডি ফর দ্যাট ডে। এটাই ছিল কিন্তু আমার গতকালের সব থেকে বড় প্রাপ্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দৃঢ়তার সঙ্গে তিনি বলেছেন আমি টলারেট করবো না এই ফেক আইডি এবং ফেক সমস্ত খবরাখবর ইত্যাদি। কিছু মনে করবেন না, আমাদের এই সকাল থেকে রাত্রি অব্দি কিছু কুকুর এখানে ঘোরাঘুরি করে, সকালবেলা খাবারটা দিলে আবার ঠান্ডা হয়ে যায়, একটু ঘেউ ঘেউ শব্দ আসছে, ডোন্ট মাইন্ড। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ডিটারমাইন্ড যে এই ধরনের তেদরামি যেটা বিজেপির আইটি সেল করছে, তার মধ্যে সিপিএম এর লোকজনও ঢুকে গেছে, সেটাকে কিন্তু এবার টাইট দেওয়া হবে, এবং টাইট দেওয়া হবে বলেই তিনি অবাক করা আজকের আইটি মিনিস্টারকে তিনি স্টেজে বসালেন। কারণ বাবুল খুব করিতকর্মা ছেলে, বাবুলকে আপনারা চেনেন না, ডেঞ্জারাস ছেলে, ও কি করতে পারে না পারে, এক কথায় এমপি পোস্ট ছেড়ে দিয়ে চলে এসেছিল, ধর মশাই চাই না, থাকবো না আপনার সঙ্গে, এত জেদি ছেলে। আমি শুনেছি তো ওর সম্বন্ধে, এবং বাবুলের সঙ্গে কথা বলে যেটা হলো, আমার সঙ্গে বাবুল হাঁটতে হাঁটতে যাচ্ছে, দু ভদ্রলোক ধরেছেন যে আপনার সঙ্গে একটু ছবি তুলতে চাই, কিন্তু ছবি তোলার লোক পাচ্ছে না। আমি ভাবলাম যে আমি তুলে দিই। বাবুল বলছে কি করে তুলতে হয় দেখুন, এই হচ্ছে গিয়ে মোবাইল, এবং এই মোবাইলটাকে এইভাবে সেলফি তুলতে হবে, বলে সেলফিটা তুলে তাদেরকে দিয়ে দিল। তারপরে আমার সঙ্গে তো একটা ছবি তুলে রাখলাম, কারণ আপনাদেরকে দেখাতে হবে তো যে আমি ডব দিচ্ছি না সত্যি বলছি। দেখে নিন না একবার ছবিটা আপনারা, আমি তো বলছি বাবুল ইজ আ ডিফারেন্ট ক্যারেক্টার, এটা আপনাদের বলছি। সুতরাং ফেক আইডি আর ফেক গল্প যারা বলছেন, এই খতরনাক ইয়াং ম্যানকে দেখে রাখুন। আপনাদের কিন্তু নিজে গাড়ি ড্রাইভ করে এসেছিল, যাওয়ার পথে সত্যম রায়চৌধুরীকে বলো চলো চলো তুমি আমার সঙ্গে চলো, ওরে গাড়িতে করে বেরিয়ে চলে গেল। ইয়েস, একটা নতুন দিক উঠে আসছে বাবুল সুপ্রিয়, ভাল লাগছে। আজ এই অবধি থাক না, আবার পরের দিন ধরা যাবে। শেষ করছি, ভালো থাকবেন, ভালো যাক আপনাদের সময়টা, মেরি ক্রিসমাস।